আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুল্লাহ, প্রভাষক পদার্থবিজ্ঞান, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো তোমরা জানো যে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম, এই অধ্যায়টি আমরা পড়তেছি বা অনলাইন ক্লাসে আমরা শুরু করেছি। তো প্রথম ক্লাসের ধারাবাহিকতায় এই অধ্যায়ের এটি আমার দ্বিতীয় লেকচার, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। তো প্রত্যেকটি ক্লাসের ন্যায় প্রথমেই আমরা বোর্ডে দেখব যে আমরা দেখতে পাচ্ছি শিখনফল, যে এই ক্লাসে আমরা আসলে কি আলোচনা করব এবং কি শিখতে পারবো সেটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। তো আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসেছ, সবাই আমার এই বোর্ডে শিখনফলটা লিখবা এবং ক্লাস শেষে তোমরা পর্যালোচনা করবা যে আমরা এই শিখনফলগুলো আসলে বুঝতে পেরেছি কিনা বা পড়েছি কিনা, এবং সেই অনুপাতে তোমরা বাড়ির কাজ করবা। দেখো, শিখনফলে লেখা আছে 1 নাম্বার, আমরা পীড়ন বিকৃতির লেখচিত্র ব্যাখ্যা করতে পারবো। 2, দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক ব্যাখ্যা করতে পারবো। 3, পয়সন অনুপাত ব্যাখ্যা করতে পারবো। তো আশা করি শিক্ষার্থীরা এটা তোমরা খাতায় লিখে ফেলবা। তো চলো আমরা ক্লাস শুরু করি। তো প্রথমে আমরা একটু পূর্বের ক্লাসে আমরা কী শিখেছি সেটা একটু আলোচনা করি। যে আমরা পদার্থের কঠিন তরল বা বায়বীয় পদার্থ যে কোনো পদার্থের একটি ধর্ম গত ক্লাসে আমরা শিখেছি স্থিতিস্থাপকতা। সেখানে আমরা কিছু সংজ্ঞা, কিছু রাশিমালা শিখেছি। সেই রাশিমালাগুলো আশা করি তোমরা বাসায় ভালোভাবে দেখেছ। তারই ধারাবাহিকতায় আমরা সেখানে অবশ্যই মনে আছে আমরা পীড়ন বিকৃতি সম্পর্কে জেনেছি। আমরা 3 ধরনের বিকৃতি, 3 ধরনের পীড়ন এবং সেখানে হুকের সূত্র থেকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেমন গুণাঙ্ক 3 প্রকার, তাও আমরা জানতে পেরেছি। তো আমরা সেই পীড়ন এবং বিকৃতির লেখচিত্র আমরা আসলে ব্যাখ্যা করব। তো আমরা একটু বোর্ডের দিকে তাকাই। প্রথমেই আমরা লেখচিত্র আঁকার জন্যে আমরা দ্বিমাত্রিক একটি অক্ষ আঁকলাম। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমরা ধরে নিলাম এক্স অক্ষ বরাবর বিকৃতি কাজ করবে, বিকৃতি, আর ওয়াই অক্ষ বরাবর আমরা পীড়নকে দেখাবো, পীড়ন। এখন আমরা অবশ্যই এটা মূল বিন্দু, ও মূল বিন্দু। ও থেকে আমরা একটা স্ট্রেট রেখা টানলাম, মনে করলাম এটা ও এ। আমরা লেখচিত্রটা আঁকি, তারপর আমরা ব্যাখ্যা করব। এ বি আর সি। এখানে আমরা এ বি সি, এটাকে সি না দিয়ে এটাকে ই দেই, মাঝখানে আরেকটা বিন্দু দিলাম, মনে করি এটা হচ্ছে এ বি সি। এখন এটার ধারাবাহিকতায় আমরা এটাকে দিলাম এ বি সি ও এ, এটাকে ও প্রাইম দিলাম, ও প্রাইম বি। আচ্ছা, খেয়াল করি যে আমরা এক্স অক্ষে বিকৃতিকে প্রকাশ করলাম, ওয়াই অক্ষে পীড়নকে প্রকাশ করলাম। তো এখানে তোমরা যেটা অবশ্যই ব্যাখ্যা করবা, দেখো যে আমরা ও থেকে এ পর্যন্ত দেখো একটা স্ট্রেট লাইন পেয়েছি। তো আমাদের অবশ্যই লেখচিত্র সম্পর্কে ধারণা আছে। সেই ধারাবাহিকতা আমরা জানি, স্ট্রেট লাইন মানে হচ্ছে বিকৃতি বাড়লে পীড়ন বাড়বে, বিকৃতি কমলে পীড়ন কমবে। এখানে অবশ্যই বাড়তেছে, অর্থাৎ বিকৃতি
আমি যত বেশি করব পীড়নও তত বেশি পাবো, এবং এটা একটা সমানুপাতিক। অর্থাৎ ও এ অংশে পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ ও এ অংশে আমরা বুঝবো যে পীড়নের সাথে বিকৃতি সমানুপাতিক, অর্থাৎ বিকৃতি এবং পীড়নের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, যা হুকের সূত্র থেকে আমরা গত ক্লাসে শিখেছি। তার মানে ও এ অংশে হুকের সূত্র মেনে চলে, ও এ অংশ হুকের সূত্র মেনে চলে। আশা করি বুঝতে পেরেছি। তো হুকের সূত্র মেনে চলা মানে কি? ও থেকে এই অংশ পর্যন্ত আসলে তুমি যদি কোনো বস্তুর উপর, আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে আবার বল প্রত্যাহার করি, তাহলে বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ ও এ অংশে বস্তুটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করবে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি ও থেকে এ, তাহলে এই এ বিন্দুটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক সীমা। কারণ আমরা ও থেকে এ পর্যন্ত বস্তুটিকে যতবারই বল প্রয়োগ করে বিকৃত করি, ততবারই বল যদি প্রত্যাহার করি তা আবার সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ পীড়ন বিকৃতির সমানুপাতের রূপে কাজ করবে, হুকের সূত্রকে মেনে চলবে। কিন্তু এবার যদি আমরা কি করি, এই স্থিতিস্থাপক সীমা, তার মানে ও থেকে এ পর্যন্ত সর্বোচ্চ বল প্রয়োগ, এই বলের বেশি বল প্রয়োগ করি, অর্থাৎ এই বিন্দুতে যে বল প্রয়োগ করলাম তার চেয়েও বেশি বল যদি বস্তুর উপর প্রয়োগ করি, তাহলে বস্তুটির কি বিকৃতি হবে। কিন্তু বিকৃতি হয়ে সে দেখো একটু অনিয়মিত হয়ে যাবে, তার মানে এটার স্ট্রেট লাইন নাই, এ থেকে সেটা বিতে চলে গেছে। অর্থাৎ বস্তুটির উপর এ বিন্দুতে স্থিতিস্থাপক সীমা সর্বোচ্চ বল, তার চেয়েও যদি বেশি বল প্রয়োগ করি তাহলে বস্তুটি বিকৃত হবে, কিন্তু পুরোপুরি পূর্বের অবস্থায় ফিরে আসবে না। তখন সে ফিরে আসবে ও প্রাইম বিন্দুতে। তার মানে তার মধ্যে ও প্রাইম কিছুটা বিকৃতি থেকে যাবে, কিছুটা বিকৃতি থেকে যাবে। অর্থাৎ বস্তুটি ছিঁড়ে যাবে না, ভেঙে যাবে না, কিন্তু পুরোপুরি পূর্বের অবস্থায় ফিরে আসবে না। তার মানে এ বিন্দু স্থিতিস্থাপক সীমা, এর চাইতে বেশি বল প্রয়োগ করলে সে বি বিন্দুতে থাকবে এবং তার কিছুটা বিকৃতিও থেকে যাবে। অর্থাৎ বল প্রত্যাহার করলে সে পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসবে না। এখন আমরা যদি বি বিন্দুতে যে বল প্রয়োগ করলাম তার চেয়েও বেশি বল প্রয়োগ করি, তাহলে যদি এই বস্তুটাকে একটা তারের সাথে তুলনা করি, তাহলে তারের অর্থাৎ বি বিন্দুতে আমরা যে বলটা প্রয়োগ করলাম তার চেয়ে বেশি বল প্রয়োগ করলে তারের কোনো এক জায়গা সরু হতে থাকবে। সরু হতে হতে মনে করি সি বিন্দুতে যে এমন অবস্থা তৈরি হবে, এরপরে গেলে সে ছিঁড়ে যাবে। অর্থাৎ সি বিন্দুতে যে তারটা সর্বোচ্চ পরিমাণ সরু হয়ে যাবে। অর্থাৎ সি বিন্দুর পরে যদি আমরা আরও বল প্রয়োগ করি, আরও বেশি বল প্রয়োগ করি, তাহলে ই বিন্দুতে যে তারটা ছিঁড়ে যাবে। অর্থাৎ ই বিন্দুতে তার বা বস্তুটি স্থিতিস্থাপক ধর্ম সম্পূর্ণরূপে হারাবে। অর্থাৎ বি বিন্দু পর্যন্ত বিকৃত হবে, কিন্তু পুরোপুরি পূর্বের অবস্থায় ফিরে আসবে না, সে এতটুকু বিকৃত থেকে যাবে। বি বিন্দুর চাইতে বেশি বল প্রয়োগ করলে বস্তুটি ভেঙে যাওয়ার প্রবণতা সৃষ্টি হবে, সেটা সি বিন্দু পর্যন্ত। তো সি বিন্দুকে আমরা বলি নতি বিন্দু। অর্থাৎ যে বিন্দু পর্যন্ত সে তার স্থিতিস্থাপক ধর্ম কিছুটা হলেও ধরে রাখে, কিছুটা হলেও, প্রায় সম্পূর্ণ হারায় ফেলার পরও 100% হারায় না। কিন্তু সি বিন্দুর পরে যদি আমি আরও বল প্রয়োগ করি, বস্তুর উপর বেশি বল প্রয়োগ করি, তাহলে বস্তুটি এরপরে ছিঁড়ে যাবে, ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বস্তুটি সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক ধর্ম হারিয়ে ফেলবে। তাহলে আমরা আসলে বিকৃতি বনাম পীড়নের লেখচিত্রটা বুঝতে পেরেছি আশা করি। তো আমি লাস্ট আরেকবার ব্যাখ্যা করতেছি। ও এ এই লাইনটা দ্বারা বোঝানো হচ্ছে যে ও এ অংশ পর্যন্ত বস্তুর উপর যেই বলই প্রয়োগ করি না কেন, বস্তুটির ওই প্রয়োগকৃত বল প্রত্যাহার করলে বস্তুটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক ধর্ম সে বজায় রাখবে। অর্থাৎ
হুকের সূত্র অর্থাৎ পীড়ন বিকৃতির সমানুপাতিক সূত্রকেও সে সমর্থন করবে। সেটা কোন বিন্দু পর্যন্ত? সর্বোচ্চ এ বিন্দু পর্যন্ত, কারণ এই বিন্দুটা এখানে স্থিতিস্থাপক সীমা, সর্বোচ্চ বলকে বোঝায়। তো স্থিতিস্থাপক সীমার চাইতেও যদি বেশি বল প্রয়োগ করি তাহলে বি বিন্দু পর্যন্ত আমি দেখব যে সে পূর্বের অবস্থায় সম্পূর্ণরূপে ফিরে আসবে না, কিছুটা বিকৃত থেকে যাবে, তার মানে তার কিছুটা স্থিতিস্থাপক ধর্ম হারাবে। বি বিন্দুর চাইতেও যদি বেশি বল প্রয়োগ করি তাহলে বস্তুটি ছিঁড়ে যাওয়া, ভেঙে যাওয়ার প্রবণতা সৃষ্টি করবে। সেটা কোন বিন্দু পর্যন্ত? সি বিন্দু পর্যন্ত। তো সি বিন্দুকে আমরা বলবো নতি বিন্দু। এরপরে সি বিন্দুতে থাকার পরেও যদি আরও বল প্রয়োগ করি তাহলে বস্তুটি ছিঁড়ে যাবে, ভেঙে যাবে, অর্থাৎ পীড়ন আর বিকৃতি লেখচিত্র অনিয়মিতভাবে ঘটবে। অর্থাৎ এখানে স্টেট থাকবে না, সে ভেঙে যাওয়ারও প্রবণতা আছে, আবার হয়তোবা আগের অবস্থায় ফিরে আসলেও আসতে পারে। এখানে অনিয়মিত একটা ঘটনা ঘটবে। আর ই বিন্দুতে যে সেটা একবারেই সম্পূর্ণ ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। তো আশা করি আমরা পীড়ন বিকৃতির লেখচিত্র বুঝতে পেরেছি। এটা তোমাদের জন্য ভালো গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা প্রায়ই অনুধাবনমূলক কোশ্চেনে আসতে পারে, তোমরা এটাকে গুরুত্ব দিবা। তাহলে আমরা পীড়ন বিকৃতি সম্পর্কে জানলাম, এদের লেখচিত্র সম্পর্কে জানলাম, কারণ আমরা দুইটা সংজ্ঞা, এটা গত ক্লাসে আলোচনা করা হয় নাই, ইম্পর্টেন্ট দুইটা সংজ্ঞা, এই দুইটা সংজ্ঞা তোমরা অবশ্যই বইতে গুরুত্ব দিবা। অসহ ভার এবং অসহ পীড়ন। অসহ পীড়ন। অসহ ভার হচ্ছে কোনো স্থিতিস্থাপক সীমার মধ্যে অসহ অসহ ভার, এটার সংজ্ঞাটা এরকম: স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর সর্বনিম্ন সর্বনিম্ন যে ভার প্রযুক্ত করলে বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে অসহ ভার বলে। অসহ ভার বা অসহ বল বা অসহ ওজনও বলে। ওজন বলে। ওজন। তাহলে দেখো, অসহ ভার এর অন্য নাম হচ্ছে অসহ বল বা অসহ ওজন। তাহলে দেখি, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর সর্বনিম্ন যে ভার প্রযুক্ত হলে বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে অসহ ভার বা অসহ বল বা অসহ ওজন বলে। আবার এই অসহ ভার বা অসহ ওজনের জন্য একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে কি বল প্রযুক্ত হয় তাকে বলা হয় অসহ পীড়ন। তাহলে আমি অসহ পীড়নের সংজ্ঞা কি বলবো? যে সর্বনিম্ন যে ভার প্রয়োগ করলে একক ক্ষেত্রফলের উপর কি বাধাদানকারী যে বলটা প্রযুক্ত হয়, অর্থাৎ অসহ ভারের জন্য যে পীড়ন সেটাই হচ্ছে আসলে অসহ পীড়ন। তো আমরা অসহ ভার বা বল বা ওজন তো বললাম, এবং পীড়নের সংজ্ঞায় আমরা পীড়নের একক জানি যে পীড়ন ইকুয়াল বল বাই ক্ষেত্রফল, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। এটা আমরা অবশ্যই বই থেকে দেখে নিব। তাহলে এই দুইটা সংজ্ঞাকে আমরা অবশ্যই গুরুত্ব দিব। তো এখন আসি, আমরা গতদিন হুকের সূত্র থেকে 3 ধরনের গুণাঙ্ক দেখেছিলাম, যে দৈর্ঘ্যের গুণাঙ্ক বা আকৃতির গুণাঙ্ক, তারপরে আকারের গুণাঙ্ক
বা ক্রিন্তন গুণাঙ্ক বা বিবর্তন গুণাঙ্ক এবং লাস্ট আয়তন গুণাঙ্ক। তো এখানে আমরা আজকে আলোচনা করব দৈর্ঘ্যের গুণাঙ্ক। দৈর্ঘ্যের গুণাঙ্ক এরই অন্য নাম বা ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক। তো দৈর্ঘ্যের গুণাঙ্ক আসলে যে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর যে আমরা পরিবর্তন করি সেগুলোকে আমরা বলবো দৈর্ঘ্য গুণাঙ্কের হিসেবে। যেমন আমি যদি মনে করি যে কোনো একটা ধীর অবলম্বন থেকে একটা তার ঝুলানো আছে, যেই তারের দৈর্ঘ্য এল, সেই তারের দৈর্ঘ্য এল। এখন এই তারটিকে আমরা যদি কি করি, মুক্ত প্রান্তে, অর্থাৎ এবি একটা তার, খেয়াল করবা এবি একটি তার, এই তারের মুক্ত প্রান্তে যদি আমরা ভর ঝুলাই, মুক্ত প্রান্তে যদি আমরা ভর ঝুলাই, মনে করি এম কেজি ভর ঝুলালাম, এম কেজি, যার কারণে তারটি, খেয়াল করব তাহলে দেখি আমরা একটু পাশের চিত্র দেখি। মনে করি এবি একটি তার কোনো ধীর অবলম্বন থেকে ঝুলানো হলো, যার মুক্ত প্রান্তে এম কেজি ভর দিয়ে বল প্রয়োগ করা হলো। তাহলে আমরা জানি কোনো বস্তুর মুক্ত প্রান্তে যদি আমরা কোনো ভর ঝুলাই, তাহলে ভরের সাথে অটোমেটিকলি জি গুণ হয়ে তা বলে রূপান্তরিত হবে বা ওজনে রূপান্তরিত হবে। তাহলে সেই বলের কারণে তারটির দৈর্ঘ্য স্মল এল পরিমাণ বৃদ্ধি পেল। পাশের চিত্রে তোমরা সেটা দেখতে পারতেছ। তাহলে আমরা এই এলটাকে বলবো আদি দৈর্ঘ্য, এই এলটাকে বলবো আদি দৈর্ঘ্য, আর এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। এখন দৈর্ঘ্য গুণাঙ্কের সঙ্গে আমরা গত ক্লাসে শিখেছি স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। দৈর্ঘ্য গুণাঙ্ক, দৈর্ঘ্য গুণাঙ্ক সমান সমান, তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। এখন আসি, যদি আমরা পাশের চিত্র থেকে হিসেব করি যে তারের ক্ষেত্রফল, তারের ক্ষেত্রফল সমান সমান এ, তারের ক্ষেত্রফলকে যদি আমরা এ দ্বারা চিহ্নিত করি এবং এই প্রযুক্ত বল, অর্থাৎ যেই বলটা আমরা করলাম বল এফ সমান সমান এম জি, কারণ আমরা এম কেজি ভর ঝুলিয়েছি, তাহলে এম এর সাথে যদি আমরা জি গুণ করি তাহলে এফ আর জি, এম আর জি গুণ হয়ে এটা বলে রূপান্তরিত হবে, এটা বলে রূপান্তরিত হবে। তাহলে এখানে প্রযুক্ত বল এফ, তারের ক্ষেত্রফল এ, তারটির আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল, তারটির বল প্রয়োগে যেতটুকু পরিমাণ তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেল তা স্মল এল। তাহলে আমরা যেহেতু এই মানগুলো জানি, তাহলে পীড়নের সংজ্ঞা অনুসারে পীড়ন ইকুয়াল এফ বাই এ, এটা আমাদের অবশ্যই জানা আছে। আর বিকৃতির সংজ্ঞা অনুসারে স্মল এল বাই ক্যাপিটাল এল। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারতেছ। এখন আসো, এখানেই একটা মনে রাখার গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যে দৈর্ঘ্যের গুণাঙ্কের অন্য নাম হচ্ছে আকৃতির গুণাঙ্ক। তবে এই গুণাঙ্কটা বিজ্ঞানী টমাস ইয়ং ব্যাখ্যা করেছেন, তার নাম অনুসারে আমরা এই দৈর্ঘ্যের গুণাঙ্কেরই অন্য নাম বলবো ইয়ং গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য গুণাঙ্ক আর ইয়ং গুণাঙ্ক একই জিনিস আমরা জেনে গেলাম, অবশ্যই এটা মনে রাখবো। ইয়ং ইয়ং বা দৈর্ঘ্য গুণাঙ্ক। তাহলে এখন ইয়ংয়ের উচ্চারণ ওয়াই থেকে আমরা এই ইয়ং গুণাঙ্ককে ওয়াই দ্বারা প্রকাশ করব।
ইয়ং গুণাঙ্ককে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করব। তাইলে আমরা ওয়াই ইকুয়াল, দেখো এখানে যদি আমরা কাজ করি এফ বাই এ গুণন উপরে চলে যাবে ক্যাপিটাল এল, নিচে আসবে স্মল এল, তাহলে আমরা ওয়াই ইকুয়াল কী পাচ্ছি, এফ এল বাই এ এল। এখন আমরা যদি কঠিন বস্তু হিসাবে তারকে কল্পনা করি, এখন তারের জায়গায় তোমরা অন্য কোনো বস্তু কল্পনা করতে পারবা, কিন্তু আমাদের ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনগুলো থাকবে কঠিন তার হিসাবে, কঠিন পদার্থের এখানে হিসাবে তারটিকে আমরা বেশি ব্যবহার করব। তাইলে এখন আমরা যদি একটা তারকে বড় করে চিন্তা করি, আসলে একটা তার অনেকটা এই রকম, অনেকটা সিলিন্ডার আকৃতি, যার উপরের বৃত্তাকার অংশ আর নিচের বৃত্তাকার অংশ সমান, অর্থাৎ উপরের ব্যাস ব্যাসার্ধ নিচের ব্যাস ব্যাসার্ধ সমান। এখন আমার এই চিত্রের তারটি যদি আমি এই রকম কল্পনা করি, তাহলে এই তারের ব্যাস আছে, ব্যাসার্ধ আছে। এখন এই তারের ব্যাসার্ধ যদি আমরা কি ধরি, এই তারের ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, তাহলে আমরা একে লিখতে পারি, একে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার, এটা সিলিন্ডারের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এই তারের ব্যাসার্ধ, এই তারের ব্যাসার্ধ আর, অর্থাৎ তারের ব্যাসার্ধ, তারের ব্যাসার্ধ যদি আর ধরি, তাহলে আমরা একে লিখতে পারি পাই আর স্কোয়ার। এটা কিভাবে, কারণ সিলিন্ডার আকৃতির বস্তুর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। একইভাবে এফ ইকুয়াল আমরা লিখতে পারি এমজি, এফ ইকুয়াল আমরা লিখতে পারি এমজি, যেটা আমরা চিত্রেই স্পষ্ট বুঝতে পারতেছি। তাহলে আমরা যদি ইয়ং গুণাঙ্কের সূত্র এইটাও রাখতে পারি, আবার এটা ইকুয়াল লিখতে পারি, যদি এটা তার হয় তাহলে তারের ক্ষেত্রে আমরা লিখতে পারি এম জি এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার স্মল এল। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারতেছ। তাহলে আমরা ইয়ং গুণাঙ্কের সূত্র পেলাম, ইয়ং গুণাঙ্কের মূল সূত্রটা পেলাম হচ্ছে ওয়াই ইকুয়াল এফ এল বাই এ এল। আর সিলিন্ডার আকৃতির বস্তুর ক্ষেত্রে ওয়াই ইকুয়াল এম জি এল বাই পাই আর স্কোয়ার এল। বস্তুর ক্ষেত্রে অর্থাৎ যে কোনো তারের ক্ষেত্রে, যে কোনো তারের ক্ষেত্রে আমরা লিখতে পারবো ওয়াই ইকুয়াল এম জি এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এল। এখন এইখান থেকে অনেকগুলি বিষয় তোমাদের মনে রাখতে হবে, একটু আমি ব্যাখ্যা করতেছি, এগুলো থেকে অনুধাবনমূলক কোশ্চেন থাকতে পারে। দেখো, ইয়ং গুণাঙ্ক প্রযুক্ত বলের সমানুপাতিক, তার মানে বল যত বেশি হবে, একটা বস্তুর উপর প্রযুক্ত বল যত বেশি হবে তার ইয়ং গুণাঙ্ক বেশি হবে। তারপরে ইয়ং গুণাঙ্ক বস্তুটির আদি দৈর্ঘ্যের সমানুপাতিক। বস্তুটির আদি দৈর্ঘ্য যদিও একটা ধ্রুবক মান, কারণ তুমি তারটাকে যেই দৈর্ঘ্যেরই ধরবা সেই দৈর্ঘ্যকে তুমি চেঞ্জ করতে পারবা না, তারপরে বলবো এর সাথে সমানুপাতিক। যদি আমরা পরিবর্তন করি তাহলে ইয়ং গুণাঙ্ক বাড়বে। তারপরে ক্ষেত্রফলের সাথে ইয়ং গুণাঙ্ক ব্যস্তানুপাতিক, ক্ষেত্রফল যত বেশি হবে ইয়ং গুণাঙ্ক তত কম হবে। একইভাবে স্মল এল, যাকে আমরা বলবো তারের দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি যত বেশি হবে ইয়ং গুণাঙ্ক তত কম হবে, কারণ ওয়াই এর সাথে স্মল এল এর সম্পর্ক ও ব্যস্তানুপাতিক। তাহলে এই যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক, এগুলো থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন আমি একটা প্রশ্ন এখনই বলতে পারি, সমান দৈর্ঘ্যের ইস্পাতের চাইতে রাবারের ইয়ং গুণাঙ্ক কম কেন? ইস্পাতের চাইতে রাবারের ইয়ং গুণাঙ্ক কম কেন? তাহলে দেখা যাবে যে একটু ব্যাখ্যাটা এরকম, সমান দৈর্ঘ্যের, অর্থাৎ এলটাকে আমরা ধ্রুবক রাখলাম, আদি দৈর্ঘ্য, সমান দৈর্ঘ্যের ইস্পাতের তারের চাইতে রাবারের ইয়ং গুণাঙ্ক বেশি কেন? এখন তুমি যদি সেম বল প্রয়োগ করো, মনে করো যে তুমি ইস্পাত তারের উপর
100 নিউটন বল প্রয়োগ করলা, একই বল আবার একটা রাবারের উপর প্রয়োগ করলা, তাহলে স্পষ্টতই সবাই বুঝতে পারি রাবার অনেক বেশি দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। তাহলে রাবারের দৈর্ঘ্য অনেক বেশি বৃদ্ধি পাবে, তাহলে দৈর্ঘ্য যখন বেশি বৃদ্ধি পাবে তখন রাবারের ইয়ং গুণাঙ্ক কমে যাবে। কিন্তু সেম বল প্রয়োগ করে একই দৈর্ঘ্যের ইস্পাতের উপর রাবারের তুলনায় দৈর্ঘ্য বৃদ্ধিটা কম হবে, ইস্পাতের দৈর্ঘ্য বৃদ্ধিটা রাবারের তুলনায় কম হবে, তাহলে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক বেড়ে যাবে। তাহলে আশা করি শিক্ষার্থীরা এই বিষয়গুলো বই থেকে ভালোভাবে পড়ার চেষ্টা করবা। এখন আমি একটু নোট আকারে একটা কথা লিখব, সেটা তোমরা অবশ্যই মনে রাখতে হবে। যে বস্তুর ইয়ং গুণাঙ্ক বেশি যে বস্তুর ইয়ং গুণাঙ্ক যত বেশি সে বস্তু তত বেশি স্থিতিস্থাপক। তাহলে এ থেকে কি বোঝা যায় যে কোনো বস্তুর ইয়ং গুণাঙ্ক যদি বেশি হয় তাহলে বস্তুটি স্থিতিস্থাপক বেশি। তাহলে আমরা একটু আগের কোশ্চেনটা যেটা বলেছিলাম, সমান দৈর্ঘ্যের রাবার এবং ইস্পাতের মধ্যে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক বেশি, তাহলে আমরা এটাও বলতে পারি সমান দৈর্ঘ্যের রাবার এবং ইস্পাতের উপর একই বল প্রয়োগ করলে কোনটি বেশি স্থিতিস্থাপক হবে? তাহলে অবশ্যই ইস্পাত বেশি স্থিতিস্থাপক হবে, কারণ ইস্পাতের ইয়ং গুণাঙ্ক বেশি। তাহলে আমরা আশা করি এটা পারবো। তারপরে এরকম একটা অনুধাবনমূলক কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যেমন আমরা যদি ইস্পাত দিয়েই বলি, ইস্পাত তারের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তর দেখো, ইস্পাতের তারের ইয়ং গুণাঙ্ক এত বলতে কি বোঝায়? তাহলে এটার উত্তরটা হচ্ছে, আমি বলতেছি, অবশ্যই তোমরা বই থেকেও দেখবা এবং আমার এই কথাটা শুনে ওইটাই খাতায় লেখার চেষ্টা করবা। ইস্পাত তারের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার বলতে আমরা বুঝি 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট ইস্পাত তারের উপর 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট ইস্পাত তারের উপর 2 × 10⁻11 নিউটন বল প্রয়োগ করা হলে তারটির অর্থাৎ ইস্পাত তারটির দৈর্ঘ্য বৃদ্ধি এর আদি দৈর্ঘ্যের সমান হবে। তাহলে আমি আবার পুরোটা বলতেছি যে ইস্পাত তারের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার বলতে আমরা বুঝি 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট ইস্পাত তারের উপর 2 × 10⁻11 নিউটন বল প্রয়োগ করলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি এর আদি দৈর্ঘ্যের সমান হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা লিখতে পেরেছ। তাহলে আমরা ইয়ং গুণাঙ্ক সম্পর্কে জেনেছি। আসলে দৈর্ঘ্যের গুণাঙ্কেরই অন্য নাম ইয়ং গুণাঙ্ক। বিজ্ঞানী টমাস ইয়ং এটা ব্যাখ্যা করেছেন, তার নাম অনুসারে এটাকে ইয়ং গুণাঙ্ক বলা হবে। তাহলে যে কোনো গুণাঙ্কের একক কি? পীড়ন বাই বিকৃতি। তাহলে আমরা জানি পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, আর বিকৃতির কোনো একক নেই। তাহলে যে কোনো গুণাঙ্কের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এবার আমরা চলে যাব আমাদের লাস্ট টপিক, পয়সন অনুপাত। পয়সন অনুপাত। তার আগে আমরা একটু খেয়াল করি, আমরা পয়সন অনুপাত ব্যাখ্যা করার জন্য আমরা একটা তারকে বড় আকৃতিতে দেখাবো। একটু আগে আমরা দেখেছিলাম, মনে করি এটা একটা তারের শেপ। এখন আমার চিত্রে আঁকাটা যেমনই হোক,
মনে রাখবে এই যে হচ্ছে তারের এ ও বি, তাহলে এ বি হচ্ছে তারের ব্যাস, এ বি তারের আদি ব্যাস, যেটাকে আমরা বড় হাতের ডি ধরতে পারি। এ বি হচ্ছে তারের আদি ব্যাস, এটা হচ্ছে বড় হাতের ডি। তারপরে ও এ ও বি তারের আদি ব্যাসার্ধ, যেটাকে আমরা ধরতে পারি স্মল আর। আর সেম জিনিস এখানে আমরা রাখতেছি, এইটাও এ ও বি, তার মানে আমার আঁকায় যেমনই হোক এই এ বি আর এই এ বি সমান, তাইলে এই এ থেকে এই এ পর্যন্ত দূরত্বটাকে বলবো তারের আদি দৈর্ঘ্য, তারের আদি দৈর্ঘ্য। এল হচ্ছে তারের আদি দৈর্ঘ্য। এখন আমরা যেটা করব, খেয়াল করো যে আমরা যদি আরেকটা চিত্রে দেখি, এটা একটা তার, এই তারকে যদি আমি কোনো কিছু দ্বারা টানি নিচের দিকে, অর্থাৎ বল প্রয়োগ করি, ধরো এম কেজি ভর দ্বারা এটাকে টানলাম, তাহলে এটার উপর প্রযুক্ত বল F = mg হবে, আমরা একটু আগেই শিখে এসেছি। তাহলে এই বলে যখন এটাকে টানবো তখন অবশ্যই তোমরা বুঝতে পারতেছো এটার পাশ থেকে কমবে, অর্থাৎ এটা দৈর্ঘ্য যখন বাড়বে তখন তার কি ব্যাস বা ব্যাসার্ধ কমে যাবে, অর্থাৎ বস্তুকে যত লম্বা করব তার পার্শ্ব দিক থেকে কমে যাবে। তাহলে আমরা যদি এখন যেই বস্তুটা এখানে দেখালাম এটাকেই একইভাবে যদি ধরি যে আমি এম কেজি ভর দ্বারা তাকে টানলাম। আচ্ছা, চিত্রটা আমরা আরেকটু চেঞ্জ করে দেই, আমার নিচে জায়গা হচ্ছে না, আমরা একটু চিত্রটা আবার আঁকি। এখন আমরা যদি এই তারটাকে এম কেজি ভর দ্বারা নিচের দিকে টানি, অর্থাৎ বল প্রয়োগ করলাম F = mg নিচের দিকে, দুইটাই আমরা বুঝতে পারতেছি আশা করি। তখন দেখো তারটা অবশ্যই পাশ থেকে কমে যাবে, পাশ থেকে কমে যাবে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আমরা এইটাকে বলেছিলাম তারের আদি দৈর্ঘ্য। তাহলে তারটা আসলে বর্তমান অবস্থা হবে এইটা। তাহলে এখন বর্তমানে তার অবস্থান খেয়াল করি এই হবে। আশা করি শিক্ষার্থীরা আমার চিত্রটা তোমরা বোঝার চেষ্টা করতেছ। তাহলে আমরা এ থেকে স্পষ্ট হই যে কোনো বস্তুকে যদি আমরা টেনে লম্বা করি তাহলে তার পাশ থেকে কমে যাবে, অর্থাৎ ব্যাস ব্যাসার্ধ কমে যাবে। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছি। তাহলে এই যে তার দৈর্ঘ্যে বৃদ্ধি পেলে প্রস্থে বা পার্শ্ব দিক থেকে হ্রাস পাবে, এর উপর নির্ভর করে বিজ্ঞানী পয়সন অনুপাত স্থিতিস্থাপক ধর্মকে ঠিক রেখে একটা সূত্র বিবৃত করেছেন। তার নাম অনুসারে এই সূত্রের নাম হচ্ছে পয়সন অনুপাত। তো পয়সন অনুপাতটা আগে আমরা দেখি, বুঝি, লিখি, তারপরে আমরা চিত্রের সাথে এটাকে মিলাবো। স্থিতিস্থাপক সীমার মধ্যে,
স্থিতিস্থাপক সীমার মধ্যে মধ্যে কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা একে পয়সন অনুপাত বলে। তো এখন দেখো আমরা চিত্রে স্পষ্ট দেখতে পারতেছি যে তারটির আদি ব্যাস বা ব্যাসার্ধ হচ্ছে ডি অথবা আর। তুমি যদি ব্যাস দিয়ে চিন্তা করো তাহলে ডি, আর যদি আমরা ব্যাসার্ধ দিয়ে চিন্তা করি তাহলে আর। এখন যখন তারটিকে আমরা এফ বল বা এমকেজি বল দ্বারা দৈর্ঘ্যে বৃদ্ধি করলাম, তো দৈর্ঘ্য বৃদ্ধিটা অবশ্যই দেখা যাচ্ছে এইটুক স্মল এল। তাহলে স্মল এল হচ্ছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে যখন সে দৈর্ঘ্য বৃদ্ধি পায় তখন তার পাশ থেকে কমে যাচ্ছে। তাহলে আদি ব্যাস যদি ডি হয় তাহলে কতটুকু ব্যাসের পরিবর্তন হলো? তাহলে দেখো আসলে এতটুকু ব্যাসের পরিবর্তন হলো। আমি যেগুলা কালো দাগ দিয়ে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে বর্তমান ব্যাসটা আমরা চিন্তা করি, তাহলে বর্তমান ব্যাসটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম। আশা করি বুঝতে পারতেছি। তাইলে আদি ব্যাস যদি আমার ডি হয় আর বর্তমান ব্যাস যদি ডি প্রাইম হয়, তাহলে বর্তমান ব্যাসটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে কতটুকু ব্যাস হ্রাস পেল সেটা আমরা বের করতে পারলাম। ডেল ডি, বা এটাকে আমরা ছোট ডিও বলতে পারি, আবার ছোট ডি দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে আমি আরও একবার ব্যাখ্যা করি, চিত্রের সাথে তোমরা একটু মিলাও, যে আদি ব্যাস হচ্ছে এবি অর্থে বড় ডি, আর যখন তারটিকে বল প্রয়োগ করে দৈর্ঘ্যে বৃদ্ধি করলাম তখন তার ব্যাসটা কমে হয়ে গেল এ প্রাইম বি প্রাইম। তাহলে এ প্রাইম বি প্রাইমটাকে আমি ধরে নিলাম ডি প্রাইম। তাহলে আদিটা অবশ্যই বড় ছিল, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে বড়টা থেকে বর্তমানটা যদি বাদ দেই তাহলে যেটা বাকি থাকে সেটাই হচ্ছে আসলে এতটুকু ব্যাস হ্রাস পেল। তাহলে ডিটা হচ্ছে হ্রাসকৃত ব্যাস। আশা করি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। একইভাবে আদি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বর্তমান ব্যাসার্ধ আর প্রাইম, তাহলে এটা হবে ডেল আর, বা এটাকে আমরা বড় হাতের আর দ্বারাও প্রকাশ করতে পারি। এটা হলো হ্রাসকৃত ব্যাসার্ধ, ওটা ব্যাস এটা ব্যাসার্ধ। তার মানে আমরা এখানে ব্যাস কিংবা ব্যাসার্ধ দুইটাকেই নিতে পারি। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। আমরা তাহলে উপরে একটু লিখি, আমরা যদি দৈর্ঘ্য বিকৃতি যদি আমরা লিখতে পারি স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে স্মল এল মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য, এটা যদি লিখতে পারি তাহলে পার্শ্ব বিকৃতি ইকুয়াল কি লিখব? তাহলে আমরা পার্শ্ব বিকৃতি কি লিখতে পারি? পার্শ্ব বিকৃতি অবশ্যই লিখতে পারি হ্রাসকৃত, এই চিত্র অনুসারে হ্রাসকৃত ব্যাস বা ব্যাসার্ধ, যে কোনো একটা বসাবো, ব্যাস বা ব্যাসার্ধ ডিভাইডেড বাই আদি
ব্যাস বা ব্যাসার্ধ। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছি। তাহলে আমার চিত্র অনুসারে তাহলে আমরা যদি লিখতে চাই হ্রাসকৃত ব্যাস বা ব্যাসার্ধ, যদি তুমি ব্যাস ধরো তাহলে ব্যাস হচ্ছে হ্রাসকৃত ব্যাস হচ্ছে ছোট ডি বাই বড় ডি, অথবা যদি তোমরা ব্যাসার্ধ দিয়ে করতে চাও তাহলে এখানে আমরা ডেল আরই বসাই। আসলে বড় হাতের আর বসানোটা সুন্দর দেখায় না, ডেল আর বাই আর আদি ব্যাসার্ধ। তাহলে আমরা বুঝতে পেরেছি। এখন আসি, চিত্রটা মুছে ফেলার আগে আমি তোমাদেরকে বোঝাতে চাই, হয়তো তোমরা কোশ্চেন করার সুযোগ থাকলে কোশ্চেন করতা যে স্যার বল তো প্রয়োগ করেছেন নিচের দিকে, তাহলে এতে আমার দৈর্ঘ্য বৃদ্ধি পেল, ব্যাস হ্রাস পেল, কিন্তু বলটা যদি আমি উপরের দিকে প্রয়োগ করতাম, কারণ আমরা দেখো কোনো একটা নমনীয় বা সফট বস্তুকে যদি আমরা প্রেসার দেই তাহলে তার দৈর্ঘ্য কমে যায়, প্রস্থ আবার বেড়ে যায়। তার মানে কি, আমি যদি এই বলটা উপরের দিকেও দেই তাহলে সেই ক্ষেত্রে আবার দৈর্ঘ্য কমবে কিন্তু পাশের দিকে বাড়বে। তাহলে ঘটনা তো আসলে একটার বিপরীত। তো সেই ক্ষেত্রে আমরা এই ডি প্রাইম থেকে ডি বাদ দিব, আর প্রাইম থেকে আর বাদ দিব। তবে আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো আমরা করি ম্যাক্সিমামই হচ্ছে আসলে আমরা দৈর্ঘ্য বৃদ্ধির জন্যই করি। অতএব আমরা ওটা হলেও ওইটাকে আমরা আপাতত চিন্তা করব না, কিন্তু ওটা হতে পারে। তাহলে আমরা আশা করি পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি বুঝতে পেরেছি। এখন পয়সন অনুপাত, এই পয়সন অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। পয়সন অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, এটা হলো সিগমার প্রতীক। তাহলে সিগমা ইকুয়াল কি? সিগমা ইকুয়াল পার্শ্ব বিকৃতি। তাহলে আমার অবশ্যই খেয়াল রাখতে হবে অনুপাতে উপরে হবে পার্শ্ব বিকৃতি, এটাকে চেঞ্জ করা যাবে না, কারণ এটা একটা সূত্র একজন বিজ্ঞানীর, এটা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব না। তাহলে উপরে পার্শ্ব বিকৃতি, নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। এখন সামনে আমরা একটা মাইনাস দিব। এখন প্রশ্ন যদি থাকে যে এই মাইনাসটা কেন দিব, কারণ হচ্ছে খেয়াল করো, দৈর্ঘ্য যদি বাড়ে পার্শ্ব কমে, অর্থাৎ ব্যাস বা ব্যাসার্ধ হ্রাস পায়। আবার দৈর্ঘ্য যদি হ্রাস পায় তাহলে পার্শ্ব অর্থাৎ ব্যাস বা ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। তাহলে এখানে পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি একটার বিপরীত, এই বিপরীত বোঝাতেই আমরা এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করব। এছাড়া এই মাইনাসের আর কোনো পরিচয় নাই। তাহলে এখন আমরা আসি যে আমরা কি বসাবো। তো পার্শ্ব বিকৃতি সিগমা ইকুয়াল মাইনাস পার্শ্ব বিকৃতি হচ্ছে স্মল ডি বাই ক্যাপিটাল ডি। আমি ব্যাস দিয়ে তোমাদেরকে ব্যাখ্যা করতেছি, তোমরা ব্যাসার্ধ দিয়েও বাসায় করতে পারবা, ব্যাসের জায়গায় ব্যাসার্ধ বসাবা। দৈর্ঘ্য বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে মাইনাস ডি বাই ডি। আর দেখো এখানে যদি আমরা উল্টে দেই, উপরে যাবে বড় হাতের এল, নিচে আসবে স্মল এল। তাহলে এইটাই হচ্ছে আসলে পয়সন অনুপাত এর গাণিতিক সমীকরণ, পয়সন অনুপাতের গাণিতিক সমীকরণ। তাহলে এখানে একটু খেয়াল করি, পয়সন অনুপাতের কোনো একক বা মাত্রা নেই। কারণ কি, দেখো ডি একটা দৈর্ঘ্য, ব্যাস বা ব্যাসার্ধ অবশ্যই দৈর্ঘ্য, এল একটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার। এখানেও দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে উপরেও দৈর্ঘ্য স্কোয়ার, নিচেও দৈর্ঘ্য স্কোয়ার, অর্থাৎ মিটার স্কোয়ার ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। কাটাকাটি গেলে আসলে এখানে কোনো একক থাকবে না, তাহলে একক যেহেতু নাই সুতরাং এর কোনো মাত্রাও নাই। তাহলে আমরা এটাও একটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে যে পয়সন অনুপাতের একক বা মাত্রা থাকে না কেন, ওই যে একই জাতীয় একাধিক রাশির কি অনুপাত বিদায়। তাহলে এখন আমরা পয়সন অনুপাতের এই সূত্রটা ব্যবহার করে এখানে আমি ব্যাসার্ধ দিয়ে দেখালাম, চাইলে তোমরা এখানে ব্যাস বসাইতে পারো, যেমন ইচ্ছা করলে এখনই এখানে লিখতে পারি, আশা করি সবাই বুঝতে পারবা। এই যে স্মল ডি এর জায়গায় ডেল আর ক্যাপিটাল এল ডিভাইডেড বাই আর এল, তার মানে এটা হলো ব্যাসার্ধ দিয়ে। তো আমরা এই যে পয়সন অনুপাত দেখলাম, পীড়ন দেখলাম, বিকৃতি দেখলাম, ইয়ং গুণাঙ্ক দেখলাম। তো ইয়ং গুণাঙ্কের অন্য নাম দৈর্ঘ্য গুণাঙ্ক। এছাড়া
আয়তন গুণাঙ্ক, কৃন্তন গুণাঙ্ক গত ক্লাসে দেখেছি এবং প্রত্যেকটার সাথে সূত্র আছে। তাইলে তোমরা অবশ্যই এই সূত্রগুলোকে ব্যবহার করে বাসায় প্রয়োগমূলক অংশ অর্থাৎ গাণিতিক অংশটা কমপ্লিট করবা। এটা যে করবা সে অবশ্যই অনেকখানি আগায়া থাকবা। তাহলে আমরা লাস্ট একটা নোট দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। পরীক্ষা করে দেখা গেছে যে পয়সন অনুপাতের মান কোনো কঠিন বস্তুর ক্ষেত্রে পয়সন অনুপাতের মান -1 থেকে বড় কিন্তু হাফ বা 0.5 থেকে ছোট, হাফ বা 0.5 থেকে ছোট, এটা তোমাদের মনে রাখতে হবে। তো কেন কঠিন বস্তু বলছি? কারণ দেখো পয়সন অনুপাতে স্পষ্ট উল্লেখ আছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তো দৈর্ঘ্য বিকৃতি কেবলমাত্র কঠিন পদার্থেরই হয়, তরল বা বায়বীয় পদার্থের দৈর্ঘ্যের বিকৃতি হয় না, এটা মনে রাখবা। এই জন্য কোনো কঠিন বস্তুর ক্ষেত্রে পয়সন অনুপাতের মান -1 থেকে বড় কিন্তু হাফ বা 0.5 থেকে ছোট। তাহলে এটাকে যদি আমরা একবারে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো অর্থাৎ -1 লেস দেন পয়সন অনুপাত লেস দেন হাফ। তাহলে আমরা এই মানটাকে মনে রাখব। তো আশা করি ক্লাসটা সবাই মনোযোগ সহকারে করেছ এবং এটা পর্যালোচনা করলে অবশ্যই বুঝতে পারবা যে তোমরা যে শিক্ষণফলগুলো প্রথমে দেখেছ সেগুলোর সম্পূর্ণটাই হয়তোবা আছে। তো তোমরা আশা করি বাসায় এর উপর নির্ভর করে বইয়ের সাথে সম্পর্ক রেখে তোমাদের নিজস্ব পড়াগুলো সম্পূর্ণ করবা। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।